আচ্ছা, আমরা শুরু করে দিতে পারি। সবাই আছে? Yes, ma'am. আচ্ছা, সবাই সবার সাথে একটু খাতা, ক্যালকুলেটর এগুলো নিয়ে একটু বসো। আমি হয়তো তোমাদেরকে এক্সাম্পল দিয়ে আজকে কেএনএন আর হচ্ছে লেকচার 3 আর লেকচার 4 থেকে ক্যালকুলেশন পার্ট যেগুলো আছে সেগুলো দেখাবো। থিওরি আমি আজকে দেখাবো না, কারণ হচ্ছে যে থিওরি যদি আমি এখন এখানে দেখাই তোমরা থিওরির দিকে খুব একটা মনোযোগ দিবে না, বাট ক্যালকুলেশন গুলো যদি আমি আজকে তোমাদেরকে অনলাইনে দেখায় দিই তোমরা কিছুটা হলেও শিখতে পারবে, অ্যাটলিস্ট আমার ক্লাসটা ইউটিলাইজ হবে কিছুটা। সো সবাই খাতা এবং কলম নিয়ে বসো। সো আজকের আমরা লেকচার 2 পর্যন্ত কভার করেছি, রাইট? জি ম্যাম। জি মিস। লেকচার 1 এন্ড লেকচার 2 থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন? না ম্যাম। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। বলো। বিএলসি তে ম্যাম যেই পিডিএফ গুলো দেওয়া আছে, লেকচার গুলো দেওয়া আছে, ওগুলো কি মানে সব পড়বো? সব পড়বো মানে এগুলো তো অনেক আগের ম্যাম, আপনি হচ্ছে টপিক ওয়াইজ আমাদেরকে পড়াইছেন, তো টপিক ওয়াইজ পড়লে তো হবে, তাই না? আমি ক্লাসে যেভাবে পড়াইছি দ্যাট ইজ এনাফ ফর ইওর এক্সাম। জি ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম। বুঝতে পেরেছো? ক্লাসে যেই কন্টেন্ট গুলো আমরা পড়ি বা সবসময় যেটা দেখতেছি ওটাই হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং সেটার সাথে রিলিভেন্ট যেই লেকচার স্লাইড। আমি 1 এবং 2 তোমাদেরকে স্লাইড লেকচার কোনো কিছু দেখাইছিলাম প্রতিটা ক্লাসে ওপেন করে? জি ম্যাম। আচ্ছা, লেকচার 2 ও দেখানো হয়েছে, রাইট? তো যে বিষয়গুলো কভার করা হয়েছে অ্যাটলিস্ট ক্লাসে ওগুলো তোমরা মনোযোগ দিবে, এক কথায়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ম্যাম। জি। আচ্ছা, সো সবার কাছে যেহেতু আশা করি খাতা আছে, সো আমরা আজকে বেশ কিছু জিনিস কভার করব। আমি ফার্স্টে একটু আমার ড্রাইভটা ওপেন করি এবং স্লাইডটা ওপেন করি। আমি সেই সাথে কেউ যদি চায় রেকর্ড করতে পারে। এই কেউ বলতে পারবে জ্যামবোর্ডে কি টেবিল ড্র করা যায়? টেবিল এন্ড টাইপিং? টেক্সট বক্স আছে, তার মানে আমি টাইপ করতে পারবো। আচ্ছা, টেবিল অপশন নাই, যাই হোক। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, স্ক্রিন যেহেতু দেখা যাচ্ছে আমি শুরু করে দিচ্ছি। আমাদের টপিক হচ্ছে আজকে লেকচার 3 তে ডেটা। ডেটার বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং যখন আমরা ডেটা নিয়ে কাজ করি ডেটাতে বেশ কিছু চ্যালেঞ্জেসও থাকে, এবং ডেটা কত প্যাটার্নের হতে পারে সেই বিষয়গুলো আজকে আমরা একটু জানবো। তো আমি যদি আমাদের আজকের এজেন্ডাগুলো বলি, আমি এজেন্ডাগুলো এক এক করে এখানে লিখছি, তোমরা জাস্ট একটু তোমাদের খাতায় নোট ডাউন করে রাখো অ্যাজ ইট ইজ আমরা ক্লাসে যেভাবে করে থাকি, ঠিক আছে? সবাই যাতে সেম জিনিস করে, এবং ক্লাস অনলাইনে হচ্ছে বলে এটা মনে করো না যে ফাঁকি দিলেই হবে, কারণ এগুলো আবার পরীক্ষাও তোমাদের রাখতে হবে। সো ক্লাস টাইম চলাকালীনই এগুলো শেষ করবা, কারণ আমি আজকে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় কিন্তু আমি কিছুক্ষণ পরেই আমি আবার জিজ্ঞেস করব। ডেটা মাইনিং এন্ড মেশিন লার্নিং, ওকে,
সো ফার্স্ট আজকে আমরা কভার করব হচ্ছে ডেটা ডেফিনেশন, তারপর হচ্ছে ডেটা ক্যারেক্টারিস্টিক্স, ডেটা প্যাটার্ন, তারপর হচ্ছে ডেটা প্যাটার্ন, দেন হচ্ছে ডেটা প্রি প্রসেসিং টাইপস, কয়ভাবে প্রি প্রসেসিং করা যায়। এরপরে হচ্ছে আমরা ডিস্টেন্স মেজারমেন্টের ডিস্টেন্স সিমিলারিটি মেজারমেন্ট টেকনিক্স দেখব। দেন আমরা দেখব হচ্ছে coefficient similarity measurement technique, ঠিক আছে। সো প্রথমে আমি ডেটা ডেফিনেশন সম্পর্কে বলতেছি। ডেটা ডেফিনেশন হচ্ছে কম্বিনেশন of attributes with object that that describes object ইনফরমেশন, ঠিক আছে। সো এখন আমরা এই যে কম্বিনেশন অফ অ্যাট্রিবিউটস দ্যাট ডিসক্রাইবস ইটস অবজেক্ট ইনফরমেশন বলছি, এটা আসলে বলতে কি বোঝায়? এই যে কম্বিনেশনস অফ অ্যাট্রিবিউটস দ্যাট ডিসক্রাইব ইটস অবজেক্ট ইনফরমেশন, এটা বলতে বোঝায় হচ্ছে সাপোজ আমাদের কাছে একটা টেবিল আছে, সাপোজ এটা আমাদের টেবিল, এবং এখানে আছে হচ্ছে এক্স, এখানে আছে হচ্ছে এ, তারপরে হচ্ছে ধরো সাপোজ এখানে আছে হচ্ছে বি, ঠিক আছে। এইগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে, বুঝতে পারছি আমরা? কোনো সারা শব্দ নাই? জি মিস, বুঝতে পেরেছি। কলাম ওয়াইজ যখন থাকবে কোনো কিছু, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অ্যাট্রিবিউট। আর প্রতিটা অ্যাট্রিবিউট এগেইনস্টে প্রতিটা রো বরাবর, ধরো সাপোজ রো 1, রো 2 যেগুলো থাকবে সেইগুলোকে আমরা বলবো হচ্ছে তার ইনফরমেশন। সো দ্যাট ইজ ওয়াই আমি এখানে লিখেছি যে কম্বিনেশনস অফ অ্যাট্রিবিউটস দ্যাট ডিসক্রাইব কি ইজ অবজেক্ট ইনফরমেশন, ঠিক আছে, ইটস অবজেক্ট ইনফরমেশন। আমি আবার এখানে লিখেছি। আচ্ছা, এবার আসি হচ্ছে এখানে আরেকটা জিনিস, ডেটা ইনফরমেশন, ডেটা ডেফিনেশনের সাথে ডেটা কত টাইপের হয় বলতে পারবে? তোমরা হয়তো পড়ে আসছো ডেটা টাইপস কয় রকম হয়? 4 কি কি বলো তো? নমিনাল, অর্ডিনাল, তারপর রেশিও, ইন্টারভাল,
ইন্টারভাল। ওকে, নমিনাল আমরা কোন প্যাটার্নকে বলে থাকি? নমিনাল আমরা কোন প্যাটার্নকে বলে থাকি? নেম জাতীয় জিনিসগুলো। নমিনাল হচ্ছে ক্যাটাগরিক্যাল, বুঝি নাই ম্যাম ক্যাটাগরিক্যাল। ইয়েস, ক্যাটাগরিক্যাল ডেটা, ক্যাটাগরিক্যাল ডেটা, তারপর হচ্ছে স্ট্রিং বেস ডেটা, স্ট্রিং বেস ডেটা বা কোনো কিছুর আইডি বা হচ্ছে নেম, মেইন ডেটাগুলোকে আমরা নমিনাল ডেটা বলি। এখন আসো হচ্ছে অর্ডিনাল। অর্ডিনাল হচ্ছে ক্যাটাগরিক্যালের মধ্যে পড়ে, নন নিউমেরিক্যাল। তারপর আর কি হতে পারে? আর কি হতে পারে অর্ডিনাল ডেটা? কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ ডেটা, তারপর আর আচ্ছা, অর্ডিনাল হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, কোয়ালিটেটিভ ডেটা, বাইনারি বেস ডেটা, এই ধরনের ডেটাগুলোকে আমরা অর্ডিনাল ডেটা বলি। আর রেশিও বেস ডেটা কোনগুলো? সাপোজ সেলসিয়াস। তারপর আর কি আছে? যত রকমের অনুপাত আকারের ডেটা আছে সবগুলোই কিন্তু কি রেশিও বেস ডেটা। তাহলে এই রেশিও বেস ডেটাগুলোর এক্সাম্পল গুলো কি কি হবে? কথা শোনা যাচ্ছে না কারো? টেম্পারেচার, টেম্পারেচার, তারপরে হাইট অ্যান্ড উইথ, হাইট অ্যান্ড উইথ একসাথে, হাইট অ্যান্ড উইথ এর ডেটা। আর ইন্টারভাল ডেটা আমরা কোনটাকে বলি? ইন্টারভাল দুইটা ডেটা আমরা লিমিট দেয়া থাকবে যেখানে, বুঝি নাই। দুইটা লিমিট থাকবে মাঝামাঝি একটা বা এটা এত থেকে এত এর মধ্যে এরকম। রাইট, এক কথায় রেঞ্জ রিলেটেড ডেটাগুলোকে আমরা রেঞ্জ রিলেটেড ডেটাগুলোকে আমরা ইন্টারভাল ডেটা বলতে পারি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের ডেটা প্যাটার্ন কত রকম হতে পারে। এতটুকু সবাই বুঝতে পেরেছি? যদি বুঝতে পারো আমি তাহলে কেটে দিব। জি ম্যাম বুঝতে পারছেন। ওকে, এখন আসি হচ্ছে ডেটা প্যাটার্নে। ডেটা প্যাটার্ন আমাদের 3 রকম হয়, 3 টাইপস। এখন এই 3 টাইপসের মধ্যে প্রথম টাইপস হচ্ছে রেকর্ড বেস ডেটা, রেকর্ড বেস ডেটা বলা হয়। তারপর হচ্ছে অর্ডার বেস ডেটা, অর্ডার বেস ডেটা, এবং আরেকটা প্যাটার্ন হয় হচ্ছে অর্ডার বেস তো বলছি, আরেকটা হচ্ছে স্প্যাশিয়াল ডেটা, স্প্যাশিয়াল ডেটা। আচ্ছা, রেকর্ডেড বেস ডেটাতে আসি যে রেকর্ডেড বেস ডেটা কি। রেকর্ড বেস ডেটা হচ্ছে সমস্ত রকমের রেকর্ডেড ডেটা, যত রকমের ডেটাবেস আছে সেই সমস্ত ডেটাগুলোকে বলা হয় হচ্ছে রেকর্ডেড বেস ডেটা। ঠিক আছে, অল রেকর্ড, সেই সমস্ত ডেটাগুলোকেই অল রেকর্ড ডেটা, সেগুলো হচ্ছে রেকর্ডেড প্যাটার্নের মধ্যে পড়ে। এখন আসি হচ্ছে অর্ডার বেস ডেটা। এখন এই অর্ডার বেস ডেটা আমরা কাকে বলবো বলতো? অর্ডার বেস ডেটা হচ্ছে সাপোজ কোন একটা মডেল এ লার্ন করা শিখছে এবং বি লার্ন করা শিখছে এবং সেইটার উপরে ডিপেন্ড করে সে সি এবং ডি লার্ন করা শিখবে। এখন এই ধরনের ডেটাগুলো কোনগুলো বলতো? তোমাদেরকে অলরেডি কিন্তু করানো হয়েছে, গতবার আমি রিসার্চ ইনোভেশন যখন নিয়েছিলাম অ্যাসোসিয়েশন রুল মাইনিং করানো হয়েছে, মনে আছে? জি ম্যাম। তো ওইটা কি ধরনের ডেটা ছিল? রুল বেসড প্রসেস, তাই না?
রুল বেসড প্রসেস ছিল। তো সেই কনসেপ্টটাই হচ্ছে আসলে মূলত অর্ডার বেসড ডেটা। তারপরে এই যে অর্ডার বেসড ডেটার মধ্যে আরো কিছু ক্যাটাগরি পড়ে, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ডেটা। এখন তোমাকে যদি কোশ্চেন করে, আমি যে টপিকস গুলোই এখন কভার করতেছি প্রত্যেকটা টপিকসে কিন্তু তোমার 2 মার্ক থেকে 3 মার্কের কোশ্চেন, ঠিক আছে? কোন ক্লাসে আমি বললাম আমার ঠিক খেয়াল নাই। পরীক্ষায় কোশ্চেন আসলে 5 মার্কের কিন্তু থিওরি থাকবেই, 5 মার্কের বা 6 মার্কের থিওরি থাকবেই, এবং ফাইনালে তোমার টোটাল 10 মার্ক বা 12 মার্কেরও থিওরি থাকে। সো থিওরি কিন্তু এই 2 পয়েন্টস 3 পয়েন্টস এরকম করেই দিবে, থিওরির জন্য বেশি মার্ক বরাদ্দ রাখবে না। বাট কনসেপ্ট গুলো তোমাদের জানা থাকলে তোমরা কিন্তু এই 2 মার্কের ছোট ছোট পয়েন্ট গুলো জাস্ট আমি যেভাবে ক্লাসে দেখাচ্ছি ওই কনসেপ্ট গুলোকে একটু জাস্ট মেনশন করলেই কিন্তু আমি ফুল মার্ক দিয়ে দিব, ঠিক আছে? তো সিকোয়েন্সিয়াল ডেটা নিয়ে কথা বলতেছিলাম। সিকোয়েন্সিয়াল ডেটা তো বললাম যে অর্ডার বেসড ডেটাগুলো সিকোয়েন্সিয়াল ডেটাও হতে পারে। এখন আমাকে বলো, এই যে সিকোয়েন্সিয়াল ডেটার উপরে ভিত্তি করে আমরা এনএলপি কে কোন ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি বলো তো? ধরো সাপোজ একটা এক্সাম্পল হিসেবে আমি বললাম যে এনএলপি কোন ক্যাটাগরির মধ্যে পড়বে বা টেক্সট অ্যানালাইসিস কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, কি বলবে? কি বলবে? ম্যাম এটা কি ইনফরমেশন হবে? এনএলপি রিলেটেড যে এটা ডেটাগুলো হচ্ছে মনে হয় রুল বেসড হতে পারে। রুল বেসড, সো এইটা কিন্তু একটা অর্ডার বেসড ডেটা। অর্ডার বেসড ডেটা কখনো সাবজেক্টের আগে কি কখনো কোনোদিন ভার্ব আসবে? সাদিকুল, না ম্যাম, সাবজেক্টের আগে কোনোদিনই কিন্তু ভার্ব আসবে না। সো যখন মানে সে সিকোয়েন্স মেনটেইন করবে একটা, এইটাকে কিন্তু সিকোয়েন্সিয়াল ডেটা বলা হয়। সো এটা কিন্তু দুইটা টাইপের মধ্যে পড়ে, এক হচ্ছে এটা অর্ডার বেসড ডেটা এবং সেই সাথে এটা কিন্তু সিকোয়েন্সিয়াল বেসড ডেটা, সরি অর্ডার বেসড ডেটা এবং সেই সাথে এটা একটা রেকর্ডেড ডেটা। কারণ আমরা যখন ডেটা মাইনিং এ বা মেশিন লার্নিং এটাকে প্রসেস করব টোটালটাই কিন্তু তোমার সিকোয়েন্সিয়ালি যাবে এবং একটা ডেটাবেজেও হোল্ড করবে বা সিএসভি ফাইলে হোল্ড করবে। সো যে প্যাটার্ন নিয়ে দিচ্ছি দুইটা প্যাটার্ন কিন্তু দুইটা টাইপসকে নির্দেশ করে, একটা হচ্ছে রেকর্ড আর একটা হচ্ছে কি অর্ডার বেসড ডেটা। এখন অর্ডার আর রেকর্ড বেসড আশা করি বুঝতে পেরেছো। স্লাইড থেকে আমি অর্ডার আর রেকর্ড বেসড ডেটার প্যাটার্ন গুলো আমি আরেকবার দেখায় দিব। এবার আসি হচ্ছে স্পেশিয়াল ডেটা। স্পেশাল ডেটা বলতে আমরা কি বুঝি? স্পেশাল ডেটা হচ্ছে জিনোমিক সিকোয়েন্স নিয়ে কাজ করা, জিনোমিক সিকোয়েন্স নিয়ে কাজ করা, দেন ঠিক আছে, জিনোমিক সিকোয়েন্স নিয়ে কাজ করা এবং গ্রাফ বেসড ডেটা নিয়ে কাজ করা যে প্যাটার্ন গুলো থাকে বা হচ্ছে ডেটাসেট গুলো থাকে সেই ডেটাসেট গুলো হচ্ছে আসলে স্পেশাল ডেটা। এখন জিনোমিক সিকোয়েন্স গুলো কিরকম হয়ে থাকে বলতো? বিভিন্ন প্যাটার্নের হয়ে থাকে। ধরো সাপোজ এ বি বি সি ডি এ এরকম, আবার এই প্যাটার্নেরই আবার বিভিন্ন প্যাটার্নের হতে পারে, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমাদের জিনোমিক সিকোয়েন্সের ডেটা। এন্ড গ্রাফ বেসড ডেটা কি? অল ভিজুয়ালাইজেশন। এতটুকু কি বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, যদি বুঝতে পেরে থাকি এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এনি প্রবলেম? না ম্যাম। ওকে, এখন আসি ডেটা ক্যারেক্টারিস্টিক্স। ডেটা ক্যারেক্টারিস্টিক্স কি বলতো?
একটা ডেটা নিয়ে যখন আমরা প্রসেস করব, ওই ডেটার মধ্যে কি কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে বলো তো? 3টা পয়েন্ট বলো আমাকে। আমি পয়েন্ট দিয়ে রাখলাম, তোমাদের কাছ থেকে 3টা পয়েন্ট আসবে, বলো কি কি? ডেটাগুলোর কি কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে? কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি বলতে কি বোঝাচ্ছ? কি হবে? রিডেবিলিটি। রিডেবিলিটি মানে রিড তো করাই যাবে, ডেটা সেটের মধ্যে নিউমেরিক্যাল ডেটা থাকবে, স্ট্রিং ডেটা থাকবে, সবই তো পড়তে পারবে। এখন অ্যাকিউরেসি ভালো থাকতে হবে। অ্যাকুরেসি তো অনেক পরের বিষয়, আমি তো ডেটা নিয়ে কথা বলতেছি। কি হতে পারে বলো, বলতে সমস্যা নাই। 47 স্টুডেন্টস আছো, কারো মাথায় কিছু আসতেছে না? মাহফুজ? ম্যাম বুঝতে পারতেছি না কি বলবো। ম্যাম ডেটাটা ভ্যালিড হতে হবে। ডেটা ভ্যালিড বলেই তো আমি ডেটা সেটের মধ্যে রেখেছি। খুবই ইজি কনসেপ্ট, ভুলে গেছো আর কিছু না। মূলত কোথায় জামবোর্ড কোথায়? আচ্ছা, মূলত নো আউটলায়ার্স ভ্যালু এন্ড কি মিসিং ভ্যালুস। তারপরে আর কি হবে? ম্যাম রেঞ্জ। নাল ভ্যালুস। তারপর কি হবে? ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালু, কারেক্ট, ডুপ্লিকেট ভ্যালুস। সো এই বিষয়গুলো আমাদের কনসিডার করতে হবে না, যে আমার ডেটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমার আউটলায়ার্স থাকা যাবে না, মিসিং ভ্যালুস থাকা যাবে না, নাল ভ্যালুস থাকলে ওইটাকে রিপ্লেস করতে হবে, এবং ডুপ্লিকেট ভ্যালুস থাকলে সেগুলোকে কি করতে হবে? রিমুভ করে দিতে হবে। ডুপ্লিকেট ভ্যালুস রিমুভ। সো ডেটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমাদেরকে এই 3টা বিষয়কে মূল রেখে দেন আমাদেরকে এগুলোকে বাদ দিয়ে রিডিউস করে দেন আমাদেরকে একটা সম্পূর্ণ ক্লিন বা প্রপার ডেটা বানাইতে হবে। সেইটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটা ক্যারেক্টারিস্টিক্স এর মূল ইম্পর্টেন্ট কনসার্ন, যেগুলোকে বাদ দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? সো আমাদের ডেটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি কি থাকবে আর কি কি থাকবে না এটা বুঝতে পারছি? জি ম্যাম। ওকে, যদি বুঝতে পেরে থাকি তাহলে আমাদের এই যে ডেটা ক্যারেক্টারিস্টিক্স ডান, ডেটা প্যাটার্ন ডান, এই যে ডেটা প্রি প্রসেসিং যে পার্টটা আছে, এখন সবাই একটু লিখো, আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি। ডেটা প্রি প্রসেসিং এর মধ্যে আমাদের অনেকগুলো স্টেপস আছে, আমি সবগুলো স্টেপসের নাম লিখতেছি। feature subset selection, দেন হচ্ছে ডিসক্রিটাইজেশন। এগুলো কিন্তু সবই ক্যালকুলেশন, ঠিক আছে? আমাদের থিওরি টুকটাক যা জানার দরকার ওগুলো আমরা জেনে নিয়েছি। এখন কিন্তু আমরা আস্তে আস্তে প্রি প্রসেসিং এর আরো ডিপ ইন ডেপথ যে ফর্মুলাস গুলো আছে সেগুলোর দিকে এন্টার করতেছি। সো সেক্ষেত্রে ডেটা প্রি প্রসেসিং টোটাল কত রকমের হতে পারে সেটা আমাদের জানাটা প্রয়োজন। ডিসক্রিটাইজেশন, aggregation, discretization and binarization, aggregation, feature subset selection দিয়েছি,
ফিচার সাবসেট সিলেকশনের এখানে ডিটি কেন লিখছেন? আমি বলছি, আসতেছি। ফিচার সাবসেট সিলেকশনের ক্ষেত্রে আমি ওটা বলতেছি। জাস্ট আ মিনিট, একটা মিনিট, ফোন আসছে একটা। ওকে, এসএমসি এন্ড জ্যাকার্ড মেথড, তারপর হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন, তারপরে কি হবে, ডাইমেনশনালিটি রিডাকশন, ফিচার সাবসেট সিলেকশন দিলাম, দেন হচ্ছে ফিচার ক্রিয়েশন, স্যাম্পলিং এন্ড হচ্ছে অ্যাট্রিবিউট ট্রান্সফরমেশন। ঠিক আছে, অ্যাট্রিবিউট ট্রান্সফরমেশন। সো এই হচ্ছে আমাদের ডেটা প্রি প্রসেসিং এর জন্য স্টেপস। কয়টা স্টেপস? চারটা, টোটাল 8টা স্টেপস। এখন আমি প্রত্যেকটা সম্পর্কে এক লাইন করে বলতেছি। এখন এইখান থেকে তোমরা কি জানবা বা কিভাবে শিখবা বা কি করবা। ডেটা প্রি প্রসেসিং এর এই 8টা স্টেপস এর মধ্যে তোমাদেরকে হয়তো বলতে পারে হোয়াট আর দ্য ডেটা প্রসেসিং টাইপস, বা হচ্ছে হাউ মেনি টাইপস আর অ্যাভেলেবল ফর ডেটা প্রি প্রসেসিং। তো এক্ষেত্রে তোমরা জাস্ট কি করবা, ডেটা প্রসেসিং এর নামগুলো মেনশন করবা। এবং যদি এটা দেখো 3 মার্কের একটা কোশ্চেন আসছে, তখন প্রত্যেকটাকে 1 পয়েন্ট করে বা হচ্ছে অল্প কিছু সেন্টেন্স বা অল্প কিছু ওয়ার্ডের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবা, যেটা বলতে কি বোঝানো হয়েছে আমি এখন মুখে বলে দিচ্ছি। এরপরে আসে হচ্ছে ব্রিফ কোশ্চেন, এখান থেকে আসবে না, শর্ট কোশ্চেনই আসবে। তো ফিচার সাবসেট সিলেকশন হচ্ছে আমার কাছে আছে হচ্ছে টোটাল 15টা অ্যাট্রিবিউট। যখন আমি বলেছি, কি বলেছি বলতো, অ্যাট্রিবিউট মানে কি? কলাম ওয়াইজ, কলামের নেমটা সেটাও একটা অ্যাট্রিবিউট। সো কলাম যখন আমরা চিন্তা করব, আমার কাছে যদি 15টা কলাম থাকে এবং সেখান থেকে আমি যদি 4টা কলামকে সিলেক্ট করে কাজ করি এবং বাকি কলামগুলো আমার জন্য প্রয়োজন নাই, সো এই যে প্রয়োজন নাই এটা তো আমি মুখে বললাম, বাট আমি এটা কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল বা হচ্ছে কোনো একটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখে দেন হচ্ছে আমি ডিসাইড করলাম হ্যাঁ এই কলামগুলো ইম্পর্টেন্ট, এই কলামগুলো ইম্পর্টেন্ট না। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ফিচার সাবসেট সিলেকশন। আর এই ফিচার সাবসেট সিলেকশনের ক্ষেত্রে যেখানে আমি ডিটি লিখে রাখছি, এটাকে বলা হয় হচ্ছে ডিসিশন ট্রি। সো এই ফিচার সাবসেট সিলেকশনের ক্ষেত্রে ডিসিশন ট্রি একটা অ্যালগরিদম আছে, যেটা আমরা আজকে থেকে শুরু করে পরবর্তী 2টা ক্লাসের পর হয়তো ডিসিশন ট্রিটা দেখবো। সো ওইটাও কিন্তু ডেটা প্রি প্রসেসিং এই ফিচার সাবসেট সিলেকশনের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। আর আদারওয়াইজ যদি আমি বলি নর্মালি ফিচার সাবসেট সিলেকশন কিভাবে ইউজ হয়, আমরা খালি চোখে দেখে যেই কলামগুলো আমাদের প্রয়োজন সেই কলামগুলোকে আমরা পিক করি, আর যেগুলোকে দরকার নাই সেটাকে আমরা পিক করি না। ঠিক আছে,
আচ্ছা, এরপর আসি হচ্ছে ডিসক্রিটাইজেশন এন্ড বাইনারাইজেশন। ডিসক্রিটাইজেশন এন্ড বাইনারাইজেশন হচ্ছে কিছুক্ষণ পরেই আমি তোমাদেরকে একটা অ্যালগরিদম দেখাবো, KNN ক্লাসিফায়ার। সো ডিসক্রিটাইজেশন এন্ড বাইনারাইজেশনের মানে হচ্ছে আমাদের যেই ডেটাগুলো স্ট্রিং এ আছে সেইটাকে ডিসক্রিটাইজেশন মানে ডিসক্রিট ফর্মে নিয়ে আসা, নিউমেরিক্যাল ফর্মে নিয়ে আসা, আর যেই ফর্মের ডেটাগুলো স্ট্রিং এ আছে সেটাকে আবার আমরা বাইনারিতেও কনভার্ট করতে পারি। বাট বাইনারি কিন্তু শুধুমাত্র 0 আর 1 বোঝায়। সো ডিসক্রিটাইজেশনের ক্ষেত্রে আমার মাল্টি ক্লাসও ইনভলভ হবে। সে ফর এক্সাম্পল যে ডায়াবেটিক্সের ডেটার ক্ষেত্রে সাপোজ একটা কলামে আছে হচ্ছে ডায়াবেটিক এইজ আর একটা কলামে আছে হচ্ছে ডায়াবেটিক রেট। এই দুইটা ডেটাই কিন্তু তোমার নিউমেরিক্যাল ডেটা। সো এটাকে আমরা ডিসক্রিটাইজেশন বেসড ডেটাও বলতে পারি। এখন এই ডায়াবেটিক ডেটার দুইটা কলামের সাথে নতুন আরেকটা কলাম যখন আমি অ্যাড করি, সাপোজ ডায়াবেটিক নো ডায়াবেটিক, ডায়াবেটিক্স নো ডায়াবেটিস, এরকম করে যদি আমি একটা সিরিয়াল ডেটা অ্যাড করি, ওই প্রসেসটা কিন্তু তখন বাইনারাইজেশন হয়ে যাবে। ঠিক আছে? সো ডেটা প্রি প্রসেসিং এর ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় আমাদের কাজের সুবিধার্থে বিভিন্ন ডেটা যখন আমরা ফেস করি, সেই ডেটাগুলোকে আমাদের হয় ডিসক্রিটাইজেশনের মধ্যে ফেলতে হয়, না হলে বাইনারাইজেশন করে দিতে হয়। ঠিক আছে? এতটুকু বুঝতে পেরেছি? জি ম্যাম। এবার আসি হচ্ছে এগ্রিগেশন। এগ্রিগেশন হচ্ছে সিমিলার কাইন্ড অফ ডেটাগুলোকে আমরা যখন অ্যাগ্রিগেট করব, অ্যাগ্রিগেশন ফাংশন আমরা কি কখনো অ্যাগ্রিগেশন ল্যাবে ইউজ করছি বা গ্রুপ বাই কখনো ইউজ করছি? তোমরা যখন ডেটা সায়েন্স বা যখন ওই কোর্সগুলো কভার করছো বা অবজেক্ট ওরিয়েন্টেডে? না ম্যাম, আমাদেরকে গ্রুপ বাই এগুলা অ্যাগ্রিগেশন এখনো পড়ায় নেই। আচ্ছা, গ্রুপ বাই এর কাজটা হচ্ছে, গ্রুপ বাই এবং অ্যাগ্রিগেশনের কাজ হচ্ছে যে আমার কাছে সেম ডেটা বাট দুইটা কলামে কনসিস্ট করতেছে। এখন আমি ওইটাকে কি করব, সাপোজ তোমরা আমাকে একটু জাস্ট ইনফরমেশন দাও এই ক্ষেত্রে। সাপোজ আমার কলাম 1 এবং কলাম 2 তে কিছু ইনফরমেশন আছে। ঠিক আছে? এখন এই কলাম 1 আর কলাম 2 কি একই লিস্ট নাকি ভিন্ন লিস্ট বলো তো? ধরো কলাম 1 এবং কলাম 2 তে ঠিক আছে কিছু ভ্যালু আছে, সাপোজ 2 3 4 5 6 7। ঠিক আছে? এবং কলাম 2 তে আরো কিছু ভ্যালু আছে, সাপোজ 2.2 3.4 5.5। এখন এই দুইটা কি সেম লিস্ট নাকি ডিফারেন্ট লিস্ট? ডিফারেন্ট ম্যাম, ডিফারেন্ট ডেটা টাইপ। ডিফারেন্ট ডেটা টাইপ এবং ডিফারেন্ট লিস্ট, রাইট? হ্যাঁ। ওকে, সো এই অ্যাগ্রিগেশন ফাংশনের কাজ হচ্ছে সে এই সেম ডেটাটাকে সিঙ্গেল লিস্টে রেখে প্রত্যেকটা কলামের ইনফরমেশনকে সিঙ্গেল ইনফরমেশনে কনভার্ট করে। সাপোজ এখানে যদি থাকে ধরো এক্স, এখানে এটা যদি এক্স হয় এবং এইটা যদি ওয়াই হয়, তাহলে সে এই ডেটাটাকে 2.2 দেন 4 তারপরে কত 3.4 সে এই ফরম্যাটে এগ্রিগেট করার চেষ্টা করে এবং দেন সে এই প্যারামিটারটাকে লার্ন করানোর চেষ্টা করে। এখন বলতে পারো যে এগ্রিগেশন আমাদের কেন প্রয়োজন? এগ্রিগেশন প্রয়োজন কারণ হচ্ছে কম্পিউটেশনাল এফিসিয়েন্সিকে আরো হায়ার করার জন্য। ঠিক আছে? এবং তার কাছে কিন্তু প্রত্যেকটা লিস্টের নোডের যে ইনফরমেশন এবং ইন্ডেক্স নাম্বার দুইটাই কিন্তু থাকে। এটাকে বলা হয় হচ্ছে অ্যাগ্রিগেশন ফরম্যাট। আমি কি বুঝাইতে পারছি? জি ম্যাম। আচ্ছা,
এখন আসি হচ্ছে এসএমসি এন্ড জ্যাকার্ড ফর্মুলা। এটা হচ্ছে আসলে মূলত সিমিলারিটি বেসড টেকনিক। এটা আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি, একটু পরে আমরা এখন ক্যালকুলেশনে চলে যাব, তখন তোমাদেরকে দেখাবো। এসএমসিটা আমি বাদ দিলাম। এখন আসি হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশনে। ডাইমেনশনালিটি রিডাকশন কি জিনিস? ডাইমেনশনালিটি রিডাকশন হচ্ছে আমাদের অনেক হাই ডাইমেনশনালের ডেটা থাকে। গত ক্লাসগুলো তো আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি। সাপোজ আমাদের কাছে কোনটা নিব, সাপোজ আমাদের কাছে একটা ইমেজ আছে এবং এই ইমেজটাকে আমি যদি ম্যাট্রিক্সে কনভার্ট করতে চাই, কতগুলো ম্যাট্রিক্স ক্রিয়েট হবে জানো? বলেছি অনেক সময়, মনে হয় তোমাদের সাথে শেয়ার করেছি। কতগুলো ম্যাট্রিক্স ক্রিয়েট হবে? 100 বাই 100 ম্যাট্রিক্স ক্রিয়েট হবে, রাইট? সো এই যে 100 বাই 100 ম্যাট্রিক্স ক্রিয়েট হবে এবং প্রত্যেকটা ম্যাট্রিক্সের ডেটাই কিন্তু কালার কোডের এগেইনস্টে এক একটা নিউমেরিক্যাল ভ্যালু ক্রিয়েট হবে, যেটা কিনা হাই ডাইমেনশনাল বেসড ডেটা, বা হচ্ছে কোনো রেঞ্জে, নর্মাল রেঞ্জের ডেটা না, যেটা কম্পিউটেশনালে ইজি হবে। সো এই যে হাই ডাইমেনশনাল বেসড যেই ডেটাগুলো আছে এবং সেই সাথে আউটলায়ার বেসড যেই ডেটাগুলো আছে, সেইগুলোকে আমরা ডিডাক্ট করাটা বা হচ্ছে রিডিউস করাটাই হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশনের কাজ। এখন এই ডাইমেনশনালিটি রিডাকশনের ক্ষেত্রে আমাকে বেস্ট একটা ফর্মুলা বলো, যেটা আমরা কিছুদিন আগে শিখছি, বলো তো সেটা কি? হাই ডাইমেনশনাল রিডাকশনের ক্ষেত্রে কোন ফর্মুলাটা গত ক্লাসে শিখছি, মনে নাই? নরমালাইজেশন। নরমালাইজেশন। নরমালাইজেশনের কাজ কি? সেই ডেটাটাকে কিন্তু একদম শর্ট রেঞ্জে নিয়ে আসে, রেঞ্জের মধ্যে নিয়ে আসে, রাইট? রেঞ্জের মধ্যে নিয়ে আসে। সো এইটা হচ্ছে আসলে ডাইমেনশনালিটি রিডাকশনের কাজ। আরো অনেক এরকম টেকনিক আছে, ফর্মুলা আছে, আমি জাস্ট যেটা শিখেছো সেটাই মেনশন করলাম। এরপর আসি হচ্ছে ফিচার ক্রিয়েশন। ফিচার ক্রিয়েশন হচ্ছে আমাদের কাজের সুবিধার্থে আমরা যখন নতুন একটা ফিচার অ্যাড করে নেই বা নতুন একটা ফিচার লেভেলিং করে নেই, সেটাকেই বলা হয় হচ্ছে ফিচার ক্রিয়েশন। এখন ফিচার ক্রিয়েশন আমি যদি বলি, ফিচার ক্রিয়েশন হচ্ছে, ধরো সাপোজ আমার কাছে এইটা একটা ডেটা আছে, এখন এইখানে ডেটা আছে হচ্ছে কিছু টেক্সট ডেটা। সাপোজ এইটা একটা টেক্সট, এইটা একটা টেক্সট এবং এইটা আরেকটা টেক্সট, ঠিক আছে? এখন এই টেক্সটের এগেইনস্টে এটাকে আমি বললাম যে হচ্ছে তোমার এই টেক্সটটা পজিটিভ না, এবং পজিটিভ না বলে আমি পজিটিভ না লিখে আমি এখানে লিখলাম হচ্ছে নেগেটিভ, যেহেতু আমি এটাকে 0 দিলাম, এবং যেটা পজিটিভ ডেটা সেটাকে আমি 1 দিলাম, এবং এট দ্য সেম টাইম আবার যখন কিছু ডেটা অকার হলো সেই ডেটাকেও আমি এটাকে 1 দিলাম। এই যে আমি আমার ডেটা কালেকশনের উপরে বেস করে এই বেসিসে আমি একটা নতুন ফিচার ক্রিয়েট করলাম যেটা ওয়াই, এবং যেটা ছাড়া আমার মেশিন লার্নিং মডেল কাজ করবে না। সো এই নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করা বা নতুন ভ্যারিয়েবল লেভেল করে নিয়ে আসা, এইটাকে বলা হয় হচ্ছে আসলে ফিচার ক্রিয়েশন, এবং এইটাকে আমরা অটোমেটিক প্রসেসের থ্রুতেও করতে পারি। ধরো আমি 5টা ডেটা মেশিনকে শিখিয়ে দিলাম যে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এরপরে আমি একটা মডেল ইমপ্লিমেন্টেশন করলাম মেশিন লার্নিং শিখায়, দেন হচ্ছে টেস্ট কেস দিয়ে আমি বললাম বাকিগুলোকে আমার লেভেলিং করে দাও। সো এটাকে বলা হয় হচ্ছে ফিচার ক্রিয়েশন। সো ফিচার ক্রিয়েশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করে হচ্ছে ফিচার ক্রিয়েশনের ক্ষেত্রে যেই মডেলগুলো বেশি হেল্প করে সেটা হচ্ছে, আমি একটু নামগুলো লিখতেছি, কেএনএন, তারপর হচ্ছে ক্লাস্টার, হচ্ছে নেইভ বায়াস। ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? Any question? না ম্যাম। ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি কি নেক্সট পার্টে যেতে পারি? স্যাম্পলিং। স্যাম্পলিং কি বলো তো? ম্যাম যেগুলো নিয়ে পপুলেশন থেকে কিছু সিলেক্ট করে নিয়ে আসা, এটাকে স্যাম্পল বলে। রাইট। মেইন ডেটা থেকে, মূল ডেটা থেকে
কিছু ইনফরমেশন স্যাম্পলিং করা বা কিছু ইনফরমেশন নিয়ে ওইটাকে অ্যানালিসিস করা বা মডেলিং করানো, এটাই আসলে স্যাম্পলিং। সো আমার যখন টোটাল পার্ট থাকে, এই টোটাল পার্ট থেকে আমি যখন ট্রেনিং ডেটা ইউজ করি, ওইটা কিন্তু টোটালটাই একটা স্যাম্পলিং ডেটা। আর টেস্ট ডেটা সেটাকে আমরা টেস্ট ডেটাই বলতে পারি, বা ট্রেনিং ডেটা স্যাম্পলিং ডেটাও হতে পারে। আর অ্যাট্রিবিউট ট্রান্সফরমেশনে আসি। অ্যাট্রিবিউট ট্রান্সফরমেশন হচ্ছে তোমার আমার ইমেজ ডেটা আছে, আমি এটাকে পিক্সেলে কনভার্ট করলাম, ম্যাট্রিক্সে কনভার্ট করলাম, এবং ম্যাট্রিক্স থেকে আবার প্যারামে শিফট করলাম। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের ডেটাকে আমি টোকেনাইজার বানাইলাম। এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট ট্রান্সফরমেশন। তারপরে হচ্ছে আমার নিউমেরিক্যাল ডেটা আছে, নিউমেরিক্যাল ডেটাকে আমি ভেক্টর অ্যাসেম্বলিং করলাম, ভেক্টরাইজেশন করলাম। আমি মনে হয় তোমাদের ল্যাব ক্লাসে আমি কি লিখে দিছিলাম প্রি প্রসেসিং আমি কি কি পড়াবো, সেখানে যদি মনে করে থাকো বা খাতা উল্টে দেখো, আমি ওখানে লিখে দিছিলাম স্ট্রিং ইন্ডেক্সার, ভেক্টর অ্যাসেম্বলার, এবং এনএলপির ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টোকেনাইজার। সো আমি যখন এই ডেটা মাইনিং এর ফর্মুলা বা বিভিন্ন টেকনিক ইউজ করে আমার ডেটাটাকে আমি ট্রান্সফার করে ফেলতেছি ফর মেশিন লার্নিং পারপাস, তখন আমাকে এই অ্যাট্রিবিউট ট্রান্সফরমেশন মেথড গুলো ইউজ করতে হয়, যেটাকে আমার বলা হচ্ছে অ্যাট্রিবিউট ট্রান্সফরমেশন। এবং এইখানে খুব বেশি পপুলার হচ্ছে নিউমেরিক্যাল ডেটার ক্ষেত্রে, সেটাকে বলা হয় হচ্ছে ভেক্টর অ্যাসেম্বলার এন্ড স্ট্রিং ইন্ডেক্সার, ঠিক আছে? এবং সেই সাথে এনকোডারও আছে। অ্যাট্রিবিউট ট্রান্সফর্ম করা, যে কোনো অ্যাট্রিবিউটকে ট্রান্সফর্ম করা হয়। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, সো আমি কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট একটা টপিকে চলে যাব, যেখান থেকে ম্যাথ সব সময়ই থাকে, কোনো সময়ই বাদ পড়ে নাই। কি ব্যাপার? যে জয়েন করতে চাচ্ছে তার ফ্রেন্ড যদি থেকে থাকো, ওকে বলো ভার্সিটির মেইল দিয়ে জয়েন করতে। আচ্ছা, এটা সরতেছে না কেন? আচ্ছা, এখন আসো ডিস্টেন্স সিমিলারিটি মেজার। ডিস্টেন্স সিমিলারিটি মেজারমেন্ট টেকনিক্স, ডিস্টেন্স সিমিলারিটি মেজারমেন্ট বলতে কি বোঝায় বলো তো? কি বোঝায়? নরমাল ভাষায় ভেবে দেখে তো মনে হয় যে হচ্ছে কোনো দুইটা ইনফরমেশনের মধ্যে যে ডিসটেন্সের যে গ্যাপটা, সেটা মেজারমেন্ট। রাইট, 1 point to another point distance measure, ঠিক আছে? এইটাই হচ্ছে আসলে মূলত ডিস্টেন্স সিমিলারিটি মেজারমেন্ট প্রসেস, যে একটা বিন্দু থেকে আমি আরেকটা বিন্দুর ডিস্টেন্স মেজার করব। এখন এই ডিস্টেন্স মেজার ক্ষেত্রে আমাদের ডেটা মাইনিং এ তিনটা ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে। প্রথম ইকুয়েশন ইউক্লিডিয়ান ডিস্টেন্স, তারপরে আছে হচ্ছে মিনকস্কি ডিস্টেন্স, 3 নম্বরে আছে হচ্ছে কি বলতে পারবে? যেটা সায়েন্সে দেখানো হয়েছে এগুলো কথা নাই কোনো? না ম্যাম, এগুলো তো মনে হয় আমাদের স্কুল প্রথমটা পড়েছিল। বুঝি নাই। কি এগুলো বলছো? তো মনে হয় ম্যাম আমাদেরকে হচ্ছে দেখানো হয় নাই। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের ডিস্টেন্স মেজারমেন্টের টেকনিক। ইউক্লিডিয়ান ডিস্টেন্স, মিনকস্কি ডিস্টেন্স, ম্যানহাটন ডিস্টেন্স। এখন
ইউক্লিডিয়ান ডিসটেন্স কিভাবে কাজ করে, মিন কস্কি ডিসটেন্স কিভাবে কাজ করে এবং ম্যানহাটন ডিসটেন্স কিভাবে কাজ করে, এগুলোর ফর্মুলাগুলো আমি একটু লিখে দিচ্ছি এবং কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে একটা ডেটা সেট দিব। ওই ডেটা সেটের উপরে তোমরা ক্যালকুলেশন করে আমি যাকে জিজ্ঞেস করব শুধুমাত্র সেই ওই ডেটা পয়েন্টার ইনফরমেশন দিবে। ঠিক আছে, ওই ডেটা পয়েন্টার কোনটা কত বের হয়েছে সেটার ইনফরমেশন দিবে। ইউক্লিডিয়ান ডিসটেন্স হচ্ছে এই ফর্মুলা ইউজ করে √/(x2 - x1) প্লাস কি হবে y2 মাইনাস এই ইকুয়েশনটার সাথে পরিচয় থাকার কথা তোমাদের, y2 মাইনাস y1 হোল স্কয়ার। কেউ কিছু বলতে চাচ্ছ? শিফাত? Yes, ma'am. Ma'am, এখানে আপনি হচ্ছে 1 point to another point, but ma'am 1 point to যদি মাল্টিপল পয়েন্ট থাকতো তাহলে মাল্টিপয়েন্ট পয়েন্টের জন্য আমার কাজ করতে হতো। সেই ক্ষেত্রে ম্যাম সূত্রটা কি সেম থাকতো নাকি এটার জন্য আবার সূত্রটা অন্য কোনো কিছু আসতো? ধরো এখানে আমি কয়টা নিছি, এখানে কয়টা অবজেক্টের জন্য? দুইটা। যদি আমার 3টা অবজেক্ট থাকে তখন আমাকে জেড কনসিডার করতে হবে এবং সেটাও ম্যাম হচ্ছে প্লাস এবং স্কয়ার রুট করতে হবে। হ্যাঁ, মানে প্লাস এখানে আরেকটা এক্সপ্যান্ড হবে প্লাস তারপরে হচ্ছে জেড। আচ্ছা, ওকে ম্যাম। এখন আসি হচ্ছে তোমার মিন কস্কি ডিসটেন্সের ক্ষেত্রে। ম্যাম এটা কি x2 - x1 হোল স্কয়ার হবে না? ও হ্যাঁ হ্যাঁ, এখানে একটা হোল স্কয়ার হবে, মিস হয়ে গেছে। x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। যদি আমি এখান থেকে না লিখেও আমি যদি তোমাদেরকে সরাসরি ইউক্লিডিয়ান, যেহেতু লিখতে আজকে কষ্টই হচ্ছে, ইউক্লিডিয়ান মিন কস্কি and Manhattan ডিস্টেন্স বলি তাহলে আমাদের হয়তো ডিফারেন্ট ডিস্টেন্স মেজার। আচ্ছা, লিঙ্কডইনে তো যেয়ে লাভ নাই। আচ্ছা, এটা কোনটা কিভাবে কাজ করে সেটা আমি একটু আগে বলে দেই, তারপরে হচ্ছে না হলে আমি তোমাদেরকে একটু বলছি যে কখন কোনটা ইউজ করব। ইউক্লিডিয়ান ডিসটেন্স হচ্ছে, সাপোজ এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই। ধরো আমি এইখানে একটা আমার অবজেক্ট অবস্থান করতেছে এবং আমার এইখানে আরেকটা অবজেক্ট অবস্থান করতেছে। সো ইউক্লিডিয়ান ডিসটেন্সের কাজ হচ্ছে, ধরো সাপোজ এইটা একটা অবজেক্ট এবং এইটা একটা অবজেক্ট। ইউক্লিডিয়ান ডিসটেন্স হচ্ছে তার মধ্যে সে এই ডিরেক্ট ডিসটেন্সটা, এই যে এই পজিশন এবং এই পজিশনের ডিসটেন্সটা সে মেজার করার চেষ্টা করে। আমি কি বুঝাইতে পারছি? Yes, ma'am. আচ্ছা, এটা হচ্ছে আমার ইউক্লিডিয়ান ডিসটেন্স। and ম্যানহাটন ডিসটেন্স হচ্ছে তোমার সে এই ডিসটেন্স এই টোটাল ডিসটেন্সটাকে সে কভার করার চেষ্টা করে। দ্যাট মিন্স ম্যানহাটন ডিসটেন্স কাজ করে হচ্ছে তোমার এই ফরম্যাটে। ঠিক আছে, বুঝতে পেরেছি? বা এটাকে এই ফরম্যাটেও লেখা যায় যে একটা বিন্দু এখানে আছে, এখান থেকে সে আরেকটা বিন্দু এইখানে, সে এই টোটাল পাথটাকে মেজার করার চেষ্টা করে যে এইটা কতটুকু দূরত্বে আছে। ম্যানহাটন কাজ করে এইভাবে। আর মিন কস্কি কাজ করে হচ্ছে
আসতেছি। মিন কস্কি কাজ করে হচ্ছে, ধরো একটা বিন্দু আমার এইখানে আছে এবং আরেকটা বিন্দু আছে হচ্ছে আমার এইখানে, সে কার্ভিক্যাল ওয়েতে এটার ভ্যালুকে অ্যাড্রেস করার চেষ্টা করে। হ্যাঁ বলো। মানে আলটিমেটলি তিনটার কাজ হচ্ছে এক বিন্দু থেকে আরেক বিন্দু ডিসটেন্স বের করা, তাই তো? একই, হ্যাঁ, ডিসটেন্স বের করা, বাট ওয়ে ডিফারেন্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এখন তোমাদেরকে একটু সূত্রগুলো দেখাই। আমি সূত্রগুলো লিখছি না, যদি আমি পেজে পেয়ে যাই। নন নেগেটিভিটি, ওকে, ইউক্লিডিয়ান ডিস্টেন্স, এই যে এটা হচ্ছে সূত্র। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবো, আমাদের কিছুক্ষণ পরেই লাগবে। নিসি? একটা স্ক্রিনশট রেখে দেই। তারপর আসি হচ্ছে ম্যানহাটন। ম্যানহাটন কই? ম্যানহাটনের দেয় নাই, ফাঁকিবাজি পেজ। আচ্ছা, ম্যানহাটন। ডিস্টেন্স formula. Okay, maybe I got it. এই যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্সের ফর্মুলা। দেখতে পাচ্ছি আমরা? একটু আনসার করতে হবে। কি? মডিউলাস x মাইনাস x2 মডিউলাস ক্লোজ প্লাস y1 মাইনাস y2, সেটাও মডিউলাসের ভিতরে। ঠিক আছে, এখন আসে হচ্ছে মিন কস্কি ডিস্টেন্স। মিন কস্কি ডিস্টেন্স ফর্মুলা। ওকে, মিন কস্কি ডিস্টেন্সের ফর্মুলা কোথায়? আচ্ছা, মিন কস্কি ডিস্টেন্সের ফর্মুলাটা আমি একটু জাস্ট বলে দেই। মিন কস্কি ডিস্টেন্স এখানে তো পাচ্ছি না, দেখি এটা। না, এখানে ঠিকভাবে দেওয়া নাই। মিন কস্কি ডিস্টেন্স হচ্ছে আমার এখানে যেই সূত্রটা আছে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের, এখানে একটা এইচ বসবে, এখানে একটা এইচ বসবে, এবং আমার এখানে যেখানে 2 আছে সেখানে 2 এর জায়গায় একটা এইচ বসবে। বুঝতে পারছি কি? জি মিস। আমাদের রুট ওভারের পাওয়ারও এইচ না? পাওয়ারও এইচ, হ্যাঁ, রুট ওভারের পাওয়ারও হচ্ছে এইচ হবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছি আমরা? জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে এই 3টা ফর্মুলা ইউজ করে স্লাইডটা আশা করি দেখা যাচ্ছে। এখানে যেমন প্রত্যেকটা ডিস্টেন্স থেকে প্রত্যেকটা বিন্দুর সিমিলারিটি মেজার করছে। তোমাদের কাছে আমি এই পয়েন্টগুলো দিচ্ছি এক্স এন্ড ওয়াই, তোমরা ইনিশিয়াল প্রত্যেকটার জন্য একটা করে পয়েন্ট বের করবে। এখানে 3টা কলাম করবে, 3টা কলাম করবে, এবং P1 এর সাথে P2 ডিস্টেন্স বের করবে, P1 এর সাথে P3 ডিস্টেন্স বের করবে, P1 এর সাথে P4 এর ডিস্টেন্স বের করবে, এবং P4 এর সাথে P3 ডিস্টেন্স বের করবে। ঠিক আছে, বের করে এখানে একটা কলাম করে আমাকে অ্যানসার গুলো বলবে। ম্যাম আমরা এইচ এর মানটা কোথায় পাবো? এইচ এর মান 3। প্রথমে করবে ইউক্লিডিয়ান, তারপরে করবে মিন কস্কি, দেন করবে ম্যানহাটন। প্রত্যেকটার যে রেজাল্ট বের হবে সেটা একটা কলাম করে করে তুমি এখানে বসায় দেখাবে আমাকে। ম্যাম কার সাথে কার ডিসটেন্স? ম্যাম ডিসটেন্স মানে
সম্পর্কগুলো যদি আবার একটু বলতেন। P1 এর সাথে P2, P2 এর সাথে P3, P3 এর সাথে P4, 4 এর সাথে P1। ম্যাম প্রথমে কোন ডিসটেন্সটা বের করতে বললেন? P1 এর সাথে P2। না ম্যাম ইউক্লিডিয়ান নাকি অন্যটা? ফার্স্টে ইউক্লিডিয়ান, তারপরে ম্যানহাটন, তারপরে মিনকস্কি। ম্যাম ভ্যালুটা যদি আরেকবার দেখেন। কোনটা? এক্স আর ওয়াই এর ভ্যালু। ও আচ্ছা, জাস্ট আ মিনিট। দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, সবাই রেসপন্স করবে, এরপরে কিন্তু আমি আর কারো অ্যাটেন্ডেন্স নিব না। Response please. 4814. Yes, ma'am. 4834. 4844. 4445. Yes, ma'am. 901. 925. Yes, ma'am. 946. 5023. 5023. 5051. Present, ma'am. 5053. Present, ma'am. 5054. Present, ma'am. 5056. Ma'am, hello. 5056. Ma'am. 5023 ma'am, আমার নেটের সমস্যা না, আমি এখনো ঢুকে আছি কিন্তু আমার হচ্ছে না। 5056. 5078. Present, ma'am. 5090. Yes, ma'am. 5117. Present, ma'am. 5138. Present, ma'am. 5168. Yes, ma'am. 174. 175. 176. Yes, ma'am. 175. 202. Yes, ma'am. 212. Yes, ma'am. 214. Yes, ma'am. 8. Present, ma'am. 240. Yes, miss. 249. Yes, miss. 261. Yes, ma'am. 279. Present, ma'am. 329. Yes, ma'am. 330. 341. Yes, ma'am. 5341. 353. Present, ma'am. 364. Yes, ma'am. 366. Present, miss. 671. Yes, ma'am. 691. Yes, ma'am. 745. Present, ma'am. 499.
506 Present, Miss. 20 Ma'am, 5499. 520 604 604 625 Present, ma'am. 637 Yes, ma'am. 693 Yes, ma'am. 783 Yes, ma'am. 798 Yes, ma'am. 5818 Present, ma'am. ম্যাম 5604 আমার মাইক্রোফোনে 978 প্রবলেম হয়েছিল 978 995 6028 ম্যাম 5604 ম্যাম আমার 4946 হয়েছিল 5604 বলো আজকের ক্লাসে কি পড়ানো হয়েছে কি পড়ানো হয়েছে ম্যাম 4946 নাই নেক্সট দিন আমাকে বলো নেক্সট দিন এসে আমাকে ক্লাসে বলবে জি ম্যাম সবার বের করা হয়ে গেছে 5604 হ্যালো জি ম্যাম তোমাকে কোশ্চেন ছিল করতেছি আচ্ছা শারমিন বের করছি জাহিদ কি বলবে বলো ম্যাম প্রেজেন্ট দিতে মিস হয়ে গেছে ম্যাম বলো আজকে ক্লাসে কি পড়ানো হয়েছে এই তো ম্যাম অঙ্ক করতেছিলাম তো আপনি প্রেজেন্ট রাখছেন তো আমি এটা খেয়াল ক্লাসে কি করানো হয়েছে আজকে বলো বলতেছি তাহলে প্রথম দিন তো লেকচার 3 আপনি শুরু করছেন লেকচার 3 তে ছিল প্রথম ছিল ডাটা ডেফিনিশন ডাটা প্যাটার্ন তারপরে ডাটা প্যাটার্নে আপনি একটা সলভ করাইছেন কলাম অ্যাট্রিবিউট রো ইনফরমেশন ডাটা প্রসেসিং ওকে থ্যাংক ইউ তুমি যদি ইয়ে করো তাহলে আমাকে নেক্সট দিন একটু ক্লাসে মনে করে দিও আমি আপডেট করে দিই শারমিন হয়েছে জি ম্যাম আচ্ছা যদি হয়ে থাকে জাস্ট এ মিনিট আমি নতুন একটা পেজ ওপেন করতেছি আচ্ছা এখন প্রথম ভ্যালুগুলো কি আসছে ইউক্লিডিয়ান ডিসটেন্সের জন্য ম্যাম p1 আর p2 এর মধ্যে যে ভ্যালুটা আসছে 2.828 2.828 সেকেন্ডটা আরেকজন বলো থ্যাংক ইউ 3.16 তারপরটা ম্যাম 3.16 কোনটা আসছে মিস সেকেন্ডটা তো 1.414 আসছে 1.414 সরি আমি p3 টা বলছি রুট টু হওয়ার কথা ম্যাম রুট টু হওয়ার তাহলে প্রথমটা কত আসে ম্যাম সেকেন্ডটা 1.41 মিস সেকেন্ডটাই ভুল হইছে প্রথমটা ঠিক আছে 1.4 প্রথমটা 2 পয়েন্ট কত 828 আচ্ছা আর সেকেন্ডটা 1.414 আচ্ছা থার্ডটা 2 আসছে 2 আসছে দেন 5.099 5.09 यस ঠিক আছে এখন মিন কস্কিতে কি আসছে 2 পাঁচটা 0 ম্যানহাটনেরটা আগে বলো 4 আসছে ফার্স্ট 4 দেন 226 দেন 2 আসছে 2 হ্যাঁ পরেরটা 2 তারপরেরটাও 2 তারপরটা 6 জি ম্যাম তারপরেরটা 6 এরপর 2 তারপর লাস্টেরটা 6 আচ্ছা তারপরে দেখো হচ্ছে মিন কস্কি আমি আরেকটা টেক্সট নেই সেটা হচ্ছে মিন কস্কি কত আসছে ফার্স্টেরটা ম্যাম 2 আরেকজন বলো
আরেকটা কি আসছে? তারপর ম্যাম সেকেন্ডটা ফার্স্টে তো 0 আসার কথা ম্যাম। ফার্স্টে তো 0 আসবে ম্যাম 0 P1 ফার্স্টে তো 0 P2 0 হ্যাঁ 0 আসবে 0 ম্যাম 0 ম্যাম 0 ওকে। তারপর ম্যাম একটা ডাউট ছিল, মিনকস্কি 0 নাকি ম্যানহাটন 0? মিনকস্কি এটা তোমরা ভালো বলতে মিনকস্কি মিনকস্কি কিন্তু শুনো মিনকস্কি 0 আসছে না h এর ভ্যালু 3 ম্যাম কি করতে হবে? আমি ভুল করলাম। মিনকস্কি h এর ভ্যালু কিন্তু 3 আর মিনকস্কি 0 আসার চান্সেস তো কম। ম্যাম মিনকস্কি হচ্ছে মাঝে ম্যাম কলামটা 2 আসছে ম্যানহাটনে h এর ভ্যালু 3 হবে না? h এর ভ্যালু 3 হ্যাঁ h এর ভ্যালু 3 কিউব হবে এটা স্কয়ার 2.51 আসে না। P1 P2 তে ম্যাম আমাদের 2.51 P1 P2 আসে ম্যাম 2 হোল কিউব না ম্যাম 0 আসে প্রথমটা। জি ম্যাম তাই তো আসছে। ম্যাম 0 আসছে না মিনকস্কিটা, ফার্স্টেরটা 2.52 আসছে। ম্যাম 2.51 আসছে ম্যাম, মানে 519 এরকম। আমাদের -2 এর উপরে কিউব করলে তো -8 হয়। ম্যাম সূত্রটা +8 ম্যাম সবাই তো ভুল করতেছে, আমাদের মাইনাস হয়ে যাবে এটা 2 কিউব -2 কিউব সবাই ভুল করতেছে। আমাদের মিনকস্কিতে ম্যাম প্রথমটা হচ্ছে আমাদের 2 কিউব প্লাস -2 কিউব, তাহলে ম্যাম তো আমাদের কিউব থাকলে তো আমাদের এটা মাইনাস চলে আসবে। 8 - 8 0 পজিটিভ আসবে না, কারণ এখানে তো ই দেওয়া আছে। না আমাদের কিন্তু মডুলাস দেওয়া রয়েছে ভিতরে, তাহলে পজিটিভ কিউব আসবে ভিতরে তো মডুলাস দেওয়া মাইনাস হয়ে যাচ্ছে না ভিতরে, কিন্তু আবার মাইনাসেরও রেশিও আছে কিউব হবে -8 এমন হবে। ঠিক আছে -8 থাকে 8 হ্যাঁ এটা সত্য কথা। 0 ঠিক আছে, এটা 0 আসে না। তাহলে কত আসে? কয়টা রুট কিউব 2 প্রথমটা 0 ম্যাম আসলে মাইনাস যদি আসে তাহলে ক্যালকুলেশনে তাহলে ওটা তোমার 0ই হবে। ঠিক আছে, তারপরে 1.25 দেন অন্য কেউ বলো শুধু 2 বাকিদের। জি ম্যাম 2 আসছে। ঠিক আছে ম্যাম 2 ম্যাম পয়েন্ট হচ্ছে আমরা যদি ম্যাম P1 আর P4 থেকে P1 এ যাই তাহলে আমাদের আসে রুট কিউব -124 রুট কিউব -124 মানে জি আমাদের তো ম্যাম মাইনাস থাকলে তো আমাদের হবে না, এটা তো কমপ্লেক্স নাম্বার চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি এখানে বলবো ইনকমপ্লিট। ধরো আমি নাম্বারটা লিখলাম না, আপাতত ইনকমপ্লিট নাম্বার লিখে দিলাম। ঠিক আছে, সো এখন দেখো একটু যদি তিনটার দিকে একটু তাকাও, এখন একটু খেয়াল করি একটু দিকে যদি তাকাই, ডিরেক্ট ডিসটেন্স যে ক্যালকুলেট করে সেটা কিন্তু একটা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর এই যে বিন্দুগুলো এই ইউক্লিডিয়ান ডিসটেন্সের মধ্যে এখানে ভালো মতো বোঝাই যাচ্ছে যে P4 এর চাইতে P1 এর ডিসটেন্স কিন্তু অনেক বেশি, তাই না? यस मैम P4 এর চাইতে P1 এর ডিসটেন্স অনেক বেশি, এবং এটা যদি মিনকস্কি ডিসটেন্সে যায় তাহলে এটা একটা ইনকমপ্লিট নাম্বারেও চলে যাওয়ার সম্ভাবনা আছে। বাট ডিসটেন্স যদি কম হয়, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু ডিসটেন্স যদি কম হয়, তাহলে আমরা সেখানে ইউক্লিডিয়ান ডিসটেন্সও করতে পারবো, ম্যানহাটনও করতে পারবো, মিনকস্কি করতে পারবো। বাট আমাদের ডেটা রেঞ্জের পরিমাণ যদি বড় হয় এবং দূরত্ব বেশি হয়, তাহলে আমরা সেখানে কখনোই মিনকস্কি অ্যাপ্লাই করব না, সেখানে আমাদের ইউক্লিডিয়ান ডিসটেন্স এবং ম্যানহাটন ডিসটেন্স অ্যাপ্লাই করতে হবে। এখন আসি হচ্ছে পরীক্ষার কথায়। পরীক্ষার বিষয়ে যদি তোমাদেরকে বলে দেয় মিনকস্কি দিয়ে করতে হবে, তাইলে কিছু করার নাই, মিনকস্কি। যদি বলে দেয় ম্যানহাটন। আর যদি কিছু না বলে দেওয়া থাকে তাহলে আমরা সবসময় ইউক্লিডিয়ান ডিসটেন্স ফলো করব। ক্লিয়ার? জি ম্যাম। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, বাসায় এই ধরনের ইউক্লিডিয়ান ডিসটেন্সের পয়েন্ট নিয়ে
আরো বেশ কিছু এক্সাম্পল ট্রাই করবা। এখন আসি, ইউক্লিডিয়ান ডিসটেন্স লাগবে আমাদের এই কিছুক্ষণ পরে ক্লাসিফায়ার একটা ট্রাই করতে গেলেই লাগবে। এখন আসি হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে। এই যে মিনকস্কি ডিস্টেন্সের এখানে দেওয়া আছে, তারপরে এখন আর এগুলো লাগবে না, অলরেডি তোমরা করে ফেলছো। এখন লাস্ট এই লেকচার 3 এর আর একটা ম্যাথ, খুবই সহজ ম্যাথ। আমাদের সিমিলারিটি মেজার করার ফর বাইনারি ভেক্টরস এর জন্য দুইটা মেথড আছে। একটাকে বলা হয় হচ্ছে সিম্পল ম্যাচিং, আর একটাকে বলা হয় হচ্ছে জ্যাকার্ড ম্যাচিং বা জ্যাকার্ড কোএফিশিয়েন্ট। সিম্পল ম্যাচিং আর জ্যাকার্ড কোএফিশিয়েন্টের মধ্যে জাস্ট একটা পার্থক্য আছে। সিম্পল ম্যাচিং কাজ করে হচ্ছে অল ট্রু ভ্যালুস এবং অল নেগেটিভ ভ্যালুস ডিভাইডেড বাই অল ভ্যালুস। ঠিক আছে? যেমন এখানে যদি তুমি সূত্রটা দেখো এসএমসি তে, এখানে ম্যাচিং কার কার চাওয়া হয়েছে, ম্যাচিং যেই দুইটা বিটে 1 1 আছে, প্লাস ম্যাচিং যেই দুইটা বিট মানে ফলস 0 0, এই রেশিওটা লাগবে, ডিভাইডেড বাই আমাদের যে বাইনারি বিট দুইটা আছে, এই বাইনারি দুইটা বিটের কয়টা কম্বিনেশন হইতে পারে? 4টা। বাইনারি দুইটা বিটের কম্বিনেশন কয়টা হয়? 4টা। 0 1 1 0 1 1 0 0, তাই না? সো এটা দেখলে কি বুঝতে পারতেছি? বুঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, সূত্রটা একটু জাস্ট দেখি, আমি পরে এক্সাম্পলে যাচ্ছি। এখন এখান থেকে ভিন্নকে জ্যাকার্ড কোএফিশিয়েন্ট। জ্যাকার্ড কোএফিশিয়েন্ট হচ্ছে শুধুমাত্র ট্রু ভ্যালু, শুধুমাত্র ট্রু ভ্যালু এবং শুধুমাত্র নেগেটিভ ভ্যালুর ক্ষেত্রে বা ফলস ভ্যালুর ক্ষেত্রে অ্যাড্রেস করার জন্য কাজে লাগে। জ্যাকার্ড কোএফিশিয়েন্টের সূত্রটা যদি দেখো, ওখানে কিন্তু আর 0 0 নাই, ওখানে আসে হচ্ছে কি ম্যাচিং শুধু যেই দুইটা ভ্যালু 1 1 আছে, যেই দুইটা বিট 1 1 আছে, সেই ইনফরমেশনটা আমাকে নিতে হবে, এন্ড ডিভাইডেড বাই 0 1 1 0 এবং যেইটাকে আমরা নিছি সেটা। এখন যদি আমি তোমাদেরকে বলি অল ফলস ভ্যালুর জন্য বের করো, যে শুধু ফলস ভ্যালুর জন্য, তখন কি হবে বলো তো? 0 0 হবে, প্রথমে m 0 0 হবে, আর দেন ভিতরেও শুধু 0 0 হবে, আর 0 1 আর অন 0। রাইট, ঠিক আছে। সো এই বিষয়টা যদি বুঝে থাকো, লেটস মুভ টু দ্য কিউ এর একটা বিট দেওয়া আছে। ফার্স্টে আমার এখান থেকে বের করে নিতে হবে অল পসিবল অফ কম্বিনেশনস বিট ভ্যালুস। প্রথমে আমি যদি 0 1 এ যাই, প্রথমে আমি 0 1 1 0 0 0 এবং 1 1 কে কনসিডার করলাম। আচ্ছা, ভালো কথা। এখন 0 1 এ যদি যাই, 0 1 এ এখানে যদি পি এবং কিউ কে তুমি যদি ম্যাচ করো, এখানে পি তে আছে 0, এখানে আছে 1, পি তে আছে 0, এখানে আছে 1, এরকম কম্বিনেশন কয়টা আছে? দুইটা। 1 and 0 এই কম্বিনেশন কয়টা আছে? একটা। এবং এম ম্যাচিং এর 0, দুইটা বিটই 0, এরকম কম্বিনেশন আছে কয়টা? 7টার মতো। ঠিক আছে, 7টার মতো। এবং এম 1 1 যেটা, এরকম কয়টা আছে? একটাও নাই। আমাদের কাছে যখন এই ইনফরমেশন গুলো বের হয়ে গেছে, তখন কি আমাদের এই যে কোএফিশিয়েন্ট সিমিলারিটি এটা বের কি যাবে নাকি যাবে? যাবে। তো এই ধরনের কিছু 2 3 মার্ক বা হচ্ছে যে ধরো তোমাকে একটা বড় ম্যাথ দিল, সেই বড় ম্যাথের সাথে বললো এবার তুমি ওইটার বাইনারি করে কোএফিশিয়েন্ট না ম্যাম, আরেকদিন। বাকি
লেকচার 5 আছে, 3টা ম্যাথ আছে, আরো 3টা অ্যালগরিদম আছে, অনেক কিছু বাকি এখনো। ম্যাম আমার মিনস কি ডিসটেন্স এটা কথা ছিল। আমি তোমাদেরকে এই ডেটা ইনস্ট্যান্সের মধ্যে থেকেই করানো শিখাইছি, যার কারণে তোমাদের এরকম আনওয়ান্টেড সিকোয়েন্সেস আসছে। বাট পরীক্ষায় তোমাদেরকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে একটা নতুন ইনস্ট্যান্স দেওয়া হবে, বলবে যে তোমার x2 আর y2 হচ্ছে এইটা, এবং এইটার সাপেক্ষে বাকিগুলোকে মেজার কর। আমি কি বুঝাইতে পারছি? জি ম্যাম। বাকিরা কি বুঝতে পারছে? আচ্ছা ধন্যবাদ। সবাই কি বুঝতে পেরেছি? জি ম্যাম। তো নতুন ইনস্ট্যান্স দিয়ে দিবে। ধরো তোমাকে বলে দিল x2 আছে তোমার কাছে, y2 আছে, এখন তুমি তোমার কাছে যে p1 p2 p3 আছে ওইগুলোর এগেইনস্টে প্রত্যেকটা মানে একটা ইনস্ট্যান্সের এগেইনস্টে বাকিগুলোর ইনস্ট্যান্সেস এর ডিসটেন্স বের করো, ঠিক আছে? সো ওই যে আমি বললাম p1 এর সাথে p2, p2 এর সাথে p3, 3 এর সাথে এবং 4 এর সাথে 1, এরকম করতে হবে না তখন আর। এটা আমার ঠিক আছে? তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।